হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যার এবং সায়েন্সের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিও এই চ্যানেলে ক্রমাগত আসবে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আজকে আমি ক্লাস 12-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তড়িৎ ক্ষেত্র নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। সেই তড়িৎ ক্ষেত্রের যে প্রথম টপিক কুলম্বের সূত্র, সেটা নিয়ে আজকে আমি প্রথমে ডিসকাশন করব। কুলম্বের সূত্র এবং এর ভেক্টর রূপ নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব প্রথমে। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমি এই স্ক্রিনের এখানে তোমাদের অনেক কিছু লিখবো। এখানে তোমরা শর্ট নোট আকারে তোমরা একটা খাতা নিয়ে বসে সেগুলো আমার সাথে লিখতে পারো, আমার সাথে নোট করতে পারো, তাহলে খুবই ভালো হবে, পড়াটা তোমাদের খুবই ভালো হবে। তাছাড়া আমি তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো, এই ডিসক্রিপশনে এই আমার বানানো এই পিডিএফটা তোমরা পাবে। এখানে সব ডিটেলসে লেখা আছে, তোমরা এটা পড়তে পারো। এখানে সব ডিটেলসে লেখা আছে। আমি যেটা লেখাবো এখানে শর্ট নোট আকারে বা আমার সাথে লিখতে থাকলে তোমরা অনেক কিছু পরিষ্কার হবে তোমাদের এসব ব্যাপারে, এবং এই নোটটা পড়লে তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। তোমাদের বইয়েও এগুলো ভালো করে লেখা আছে, সেখান থেকে পড়লেও হবে, বা এটাও তোমরা দেখতে পারো। যাই হোক, আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। এই পিডিএফটা এবং আমার লেখা যদি তোমরা একসাথে দুটোকে মিক্সড আপ করে পড়ো, তাহলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তড়িৎ ক্ষেত্রের প্রথম টপিক আমাদের কুলম্বের সূত্র এবং এর ভেক্টর রূপ নিয়ে আমি কথা বলি। তাহলে দেখি, তাহলে কুলম্বের সূত্র নিয়ে প্রথমে আমরা ডিসকাশন করব এবং আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের যে প্রথম টপিক কুলম্বের সূত্র, সেটা নিয়ে আমি প্রথমে তোমাদের সাথে কথা বলছি। সো কুলম্বের সূত্র নিয়ে আমি কথা বলবো প্রথমে। আচ্ছা, কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হয়? কুলম্বের সূত্র আসলে কি? আমরা জানি যে দুটি আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। দুটো আধানের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেই বলকে বলে স্থির তাড়িতিক বল। কুলম্বের সূত্র সেই স্থির তাড়িতিক বলের মান কত দুটো চার্জের ভেতর সেটার মান বের করতে ব্যবহৃত হয়। তাহলে প্রথম কথা, দুটো আধান কি করে তৈরি হতে পারে? তোমরা জানো যে পরমাণুর ভেতর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যদি কোনো কারণে ইলেকট্রন বেড়ে যায় বা ইলেকট্রন কমে যায়, তাহলে পরমাণুটা আহিত হয়ে যায়, সেটা আয়নে পরিণত হয়ে যায়। সে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। তখন দুটো ওই আধানের মধ্যে, দুটো চার্জড অ্যাটমের মধ্যে বল ক্রিয়াশীল হয়। আমরা জানি সেই বলটাকেই বলে হচ্ছে স্থির তাড়িতিক বল। তাহলে কুলম্বের সূত্র সেই স্থির তাড়িতিক বলের মানটা কতটা সেটা আমাদেরকে বলে দেয়। তাহলে কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হয়? কুলম্বের সূত্র দুটো বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেই বিন্দু আধান দুটো পজিটিভ হতে পারে, বিন্দু আধান দুটোই নেগেটিভ হতে পারে, অথবা বিন্দু আধান দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে। তাহলে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। বিন্দু আধান বলতে কি বোঝায়? বিন্দু আধান বলতে বোঝায় যে আধানের পরিসর খুব কম, মানে যে আধানের বিস্তৃতি খুবই কম, সে যেন একটা পয়েন্টের মতো স্থান জুড়ে আছে, সেই ধরনের আধানকে আমরা বলি বিন্দু আধান। তাহলে কুলম্বের সূত্র সেই বিন্দু আধানের মধ্যেই প্রযোজ্য হয়। এবং কুলম্বের সূত্র নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বে প্রযোজ্য হয়। নিউক্লিয় দূরত্ব বলতে নিউক্লিয়াসের যে 10⁻⁻15 মিটার এর কাছাকাছি যে দূরত্ব, সেটাকে বলে কুলম্বের মানে নিউক্লিয় দূরত্ব। এই নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বে কুলম্বের সূত্র প্রযোজ্য হয়। এর কাছে যদি চলে যায় কোন দুটো চার্জ, সেই চার্জ দুটো যদি সমধর্মীয় হয়, তখন তাদের উপর নিউক্লিয় বল ক্রিয়া করতে শুরু করে। তবে কুলম্বের সূত্রের থেকে নিউক্লিয় বলের আকর্ষণটা তাদের ভেতর অনেক বেশি হয়। তখন আর কুলম্বের সূত্রের এই সূত্রগুলো অতটা প্রযোজ্য হয় না। তাহলে এই নিউক্লিয় দূরত্বের থেকে কম দূরত্বে কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে? দুটো বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বে প্রযোজ্য হবে। এগুলো আমার নোটে লেখা আছে, তোমরা বইয়েও এগুলো পাবে, তাই আমি এখানে লিখছি না। আমি এখানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি লিখবো, ওকে, এবং বোঝানোর জন্য যেগুলো দরকার হয় সেগুলো আমি এখানে লিখবো। তাহলে কুলম্বের সূত্রতে কি বলা হচ্ছে দেখো। তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটাকে যদি আমি এখানে ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে চাই, তাহলে কি হবে দেখো। ধরো এখানে একটা বিন্দু আধান আছে, সেই বিন্দু আধানকে আমি বলছি Q1। আমরা ধরে নিচ্ছি দুটো আধানই এখানে সমজাতীয়। সো
এখানে একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এবং এদের ভেতর দূরত্ব ধরো R আছে এখানে। এই দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটাকে আমি বলছি ধরো F। তাহলে কুলম্বের সূত্র দিয়ে বোঝা যায় এই দুটো আধানের মধ্যে কতটা বল ক্রিয়া করবে। তাহলে কুলম্বের সূত্রতে কি বলা হচ্ছে, যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই এফটাকে আমরা কিভাবে লিখতে পারি? এফটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কয়ার। এই কুলম্বের সূত্রের এই গাণিতিক রূপ বা সূত্রটা তোমরা এর নিজের ক্লাসেও পড়েছো, ক্লাস 12 এর আগেও পড়েছো, ঠিক আছে? তাই আমি অত ডিটেলসে আর এটাকে বলছি না, খুবই ইজি থিং যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল তাদের আধানের মানের গুণফলের সমানুপাতিক। এই দেখো আধানের মানের গুণফলের সমানুপাতিক Q1 আর Q2 এর যে গুণফল তার সমানুপাতিক হয়েছে, এবং আধানদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব R তার বর্গের ব্যস্তানুপাতিক হয়েছে। তাহলে এইভাবে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটাকে লিখতে পারি। এই প্রপোর্শনালিটিটাকে উঠিয়ে দিলে আমরা এখানে একটা ধ্রুবক লিখতে পারি। সেই ধ্রুবকটাকে কে বলতাম আমরা আগে, কিন্তু নর্মালি এখানে কে না লিখে আমরা এখানে কেউ লিখতে পারি, অথবা প্রথমে আমি ধরো কেই লিখলাম, ধরো বড় হাতের কে লিখলাম, সো কে ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এক্সপেরিমেন্ট করে এই কে এর ভ্যালু বের করা হয়েছে বিভিন্ন একক অনুসারে, এসআই বা সিজিএস একক অনুসারে এই কে এর ভ্যালুকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসআই পড়বো এখানে, তাই আমি কে এর ভ্যালুটা এসআই কেমন হয় এসআই এককে সেটাকে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এসআই এককে কিভাবে লেখে কেটাকে, এসআই এককে কেটাকে এইভাবে লেখে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই কি লিখতে পারি আমরা R স্কয়ার। তাহলে এইভাবে আমরা কুলম্বের সূত্রটাকে লিখতে পারি এসআই ফর্মে। এইখানে আমরা কি পাচ্ছি কুলম্বের সূত্রের সাহায্যে, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটা সেটা আমরা এখানে পাচ্ছি। এই যে 1/4 পাই এপসাইলন যে ধ্রুবকটা আমরা লিখেছি, এখানে এই এপসাইলনের খুব গুরুত্ব আছে। এপসাইলনকে মাধ্যমের তড়িৎভেদ্যতা বলে। তার মানে এই যে দুটো বিন্দু আধান তাদের ভেতর যে বল ক্রিয়াশীল হবে সেটা নির্ভর করবে এদের মধ্যবর্তী মাধ্যম কি। কেন? কারণ এই এপসাইলনের মানটা এই Q1 Q2 কোথায় আছে, জলের ভেতর আছে নাকি বায়ুর ভেতর আছে নাকি কোথায় আছে, নাকি অন্য কোনো পদার্থের ভেতর আছে, তার উপর এপসাইলনটা ডিপেন্ড করে। তাহলে তার উপর যদি এপসাইলনের মান ডিপেন্ড করে, তাহলে 1/4 এপসাইলনটাও কিসের উপর ডিপেন্ড করবে? মাধ্যমের উপর ডিপেন্ড করবে। তাই আমরা বলি সোজা কথায় যে কুলম্বের সূত্রের যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটার মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এবং সেই মাধ্যমের প্রকৃতিটাকে নির্ধারণ করে দেয় এখানে এপসাইলনটা। তাহলে এপসাইলনটাকে বলি আমরা এখানে মাধ্যমের তড়িৎভেদ্যতা। এপসাইলনকে বলে হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। সো এপসাইলনকে বলবো আমরা এখানে মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, ওকে। এখন এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনকে আমরা বলতে পারি ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। এখন এই সূত্রটাকে তুমি যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখতে চাও, যদি মাধ্যম শূন্য হয়, সেখানে যদি কিছু না থাকে, একদম শূন্য মাধ্যম হয়, সেক্ষেত্রে এপসাইলনের একটা বিশেষ ভ্যালু আমরা লিখি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে মানে Q1 Q2 দুটো বিন্দু আধান যদি শূন্য মাধ্যমে অবস্থান করে, বায়ু শূন্য মাধ্যম নয় কিন্তু আমরা কাছাকাছি ধরতে পারি বায়ুকে শূন্য মাধ্যমের, সেইভাবে ধরে আমরা ধরো মনে করে নাও যে বায়ু যেন শূন্য মাধ্যম, ঠিক আছে? যদি শূন্য মাধ্যম হয় তাহলে এই এপসাইলনকে আমরা এইভাবে লিখি। সো 1/4 এপসাইলনের এখানে একটা শূন্য লিখি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা এরকম দাঁড়াবে যে Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এপসাইলন নটটাকে বলবো আমরা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, তাহলে এই দুটোর যে অনুপাত সেটার একটা নাম আছে। এই যে এপসাইলন আর এপসাইলন নটের যে মানটা তাকে একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটাকে বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে
কুলম্বের সূত্রটাকে যদি আমি শূন্য মাধ্যমে লিখি তাহলে আমি এভাবে লিখবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই অ্যাপ্লাই করি, পরীক্ষায় কিছু না বলে দিলে আমরা ধরে নিই ওখানে শূন্য মাধ্যমই আছে যেন, তাহলে সেই হিসেবে আমরা লিখি। এবং এটা যদি আমরা ইউজ করি 1/4πε0, তাহলে খুব ইজি একটা ভ্যালু পাওয়া যায়। 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। সো এটা খুবই একটা ইজি মনে রাখার মতো ভ্যালু, সেই জন্য আমরা এটা খুব ইউজ করি। ঠিক আছে, এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। সো এইভাবে আমরা লিখতে পারি। সো 1/4πε0 এর ভ্যালু হচ্ছে এইটা। এইটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এককটা তো মুখস্থ রাখতে পারো, এখানে এটা আমাদের কাজে লাগবে এখানে পরে। সো এইভাবে আমরা লিখতে পারি জিনিসটাকে। তাহলে আমরা কি বলছি এখন, তাহলে 1/4πε0 এর এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে। কুলম্বের সূত্রটা শূন্য মাধ্যমে কি রূপ নেয় সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবং যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এপসাইলন বা এপসাইলন নট সমান যদি কে হয়, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কে এপসাইলন নট। তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ইন জেনারেল যদি তোমাকে লিখতে বলে তাহলে তোমার এইভাবে লেখা উচিত, এফ ইজ ইকুয়াল টু 1/4πε q1 q2 বাই আর স্কোয়ার। আর এপসাইলনকে আমরা লিখতে পারি 1/4π ইন্টু কে এপসাইলন নট। কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত সেটাকেই বলে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, সো q1 q2 বাই আর স্কয়ার। সো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইভাবে আমাদের জিনিসগুলোকে মনে রাখতে হবে। এই বক্স করে দেওয়া জিনিসগুলো আমি যেভাবে এগুলো দেবো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই রিলেশনগুলো আমাদের খুবই কাজে লাগবে, এখানে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, বা পরবর্তী আমি যখন প্র্যাকটিস করাবো তোমাদের বিভিন্ন জেই মেন্সের কোয়েশ্চেন বা নিটের কোয়েশ্চেন, তখন কিন্তু এগুলো খুবই কাজে লাগবে, নাহলে কিন্তু সমস্যা হবে, বারবার তোমরা বিপদে পড়বে। সেই জন্য এগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বা চিন্তা ভাবনা করে এগুলো মনে করার চেষ্টা করতে হবে সবসময়। তাহলে এইভাবে আমরা কুলম্বের সূত্রটার গাণিতিক রূপটাকে লিখতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে এপসাইলনের মাত্রাটা তোমরা নিজেরা বের করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে এপসাইলনের মাত্রা কি হবে, যদি আমরা এপসাইলনের মাত্রা বের করে লিখতে চাই এখানে, তাহলে এপসাইলনের মাত্রা কি হবে, যে এপসাইলনের মাত্রা হবে হচ্ছে যে এপসাইলনের মাত্রা সমান আমরা কি লিখতে পারি, সম্পর্কটা থেকে দেখো তো, তোমরা তো মাত্রা সম্পর্কে জেনেছো একটু একটু, ক্লাস 11-এ ভালোই জেনেছো যথেষ্ট। তাহলে সেখান থেকে আমরা এপসাইলনের মাত্রা বের করতে পারি। তাহলে একটা রিলেশন জানা থাকলেই সেখান থেকে মাত্রা বের করা যায়। তাহলে এপসাইলনের মাত্রা আমরা কিভাবে বের করতে পারি, যে এইভাবে বের করতে পারি, এফ ইন্টু আর স্কোয়ার এদের মাত্রা বাই হচ্ছে দুটো চার্জের মাত্রার স্কোয়ার। তাহলে এটা যদি করি আমরা তাহলেই আমরা এপসাইলনের মাত্রা পাবো। বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর আর স্কোয়ার মানে দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে তার মাত্রা এল, আর কিউ মানে চার্জ, চার্জের মাত্রা কি হয় আমরা জানি আই টি, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এপসাইলনের মাত্রা পাবো। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়ালো এপসাইলনের মাত্রা, তাহলে দেখো, আচ্ছা আমি এখানে একটু উল্টো করে ফেলেছি এখানে, তাহলে এটা হবে, এটা উল্টে যাবে এখানে, সরি আমি এটা ঠিক করে নিই। তাহলে এপসাইলনের মাত্রা হবে দেখো যে Q1 Q2 সরি Q1 মানে চার্জের স্কোয়ার বাই হচ্ছে এফ আর স্কোয়ার, এটা হবে, সরি ফর মিস্টেক। সো কিউ এর মান হচ্ছে, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, তার এখানে স্কোয়ার আছে, বাই কি আছে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তুমি এরকম পাবে, এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4, তাহলে এরকমটা তুমি পাবে এখানে। তাহলে এপসাইলনের মাত্রা আমরা কি লিখতে পারি, এম ইনভার্স, এভাবে তোমরা যে কোনো রাশির মাত্রাই কিন্তু বের করে নিতে পারো। তাহলে এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। সো এটাই হচ্ছে আমাদের এপসাইলনের মাত্রা। তাহলে আশা করি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তাহলে দেখো আমরা এর পরবর্তী আলোচনাতে যাই। তাহলে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা দেখলাম এবং এপসাইলনের মাত্রাটা
কি হয় সেটা দেখলাম। 1/4 পাইপসানোটের যে মানটা সেটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এটা বারবার তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, সেজন্য এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এগিয়ে যাই সামনের দিকে। তাহলে কুলম্বের সূত্রের সাহায্যে যদি দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কতটা হতে পারে সেটা আমরা এখানে দেখলাম। কিন্তু বল আসলে একটা ভেক্টর রাশি, তাই কুলম্বের সূত্রের যে দুটো আধানের মধ্যে বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সেটাকে যদি শুধুমাত্র আমরা মানে সীমাবদ্ধ না রেখে তার ডিরেকশন দিয়ে লিখি তাহলে সেটা অনেক বেটার হবে, কারণ বল একটা ভেক্টর রাশি, সেটা কোন দিকে ক্রিয়া করছে সেটা দিয়ে আমরা অনেক হিসাব নিকাশে আমাদের কাজে লাগে। দুটো বলকে যোগ করতে গেলে আমাদের তাদের ভেক্টর হিসেবে বিবেচনা করতে হয়, নাহলে তো আমরা বল দুটোকে ঠিক করে যোগ করতে পারি না, তাহলে বা বিয়োগ করতে পারি না, বা তাদের কোনো ক্যালকুলেশন আমরা করতে পারি না। তাই বল যেহেতু ভেক্টর রাশি, তাই কুলম্বের সূত্রের সাহায্যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটাকে ভেক্টর রূপে লেখা আমাদের জরুরি। অ্যাকচুয়ালি এই যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সেটা কোন দিকে ক্রিয়াশীল হয়, সেটা ক্রিয়াশীল হয় এই আধান দুটোর সংযোজক সরলরেখা বরাবর। কিন্তু দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল যে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে সেটা কোন দিক থেকে কোন দিকে হবে। ধরো এখানে একটা চার্জ আছে, এখানে 10 কুলম্ব চার্জ আছে, আধানের একক হচ্ছে কুলম্ব, তোমরা জানো আধানের এসআই একক হচ্ছে কুলম্ব আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান আমরা বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আধানের এসআই একক এবং সিজিএস একক। ওকে, তাহলে 10 কুলম্ব। এবং একটা কথা মনে রাখো যে এপসাইলন নটের একটা মান আছে 8.854 × 10⁻⁻12, এটা একটু মুখস্থ রেখো, তোমরা তোমাদের বই দেখবে লেখা আছে, ঠিক আছে, ওটা একটু মুখস্থ রেখো, ওটা অতটাও দরকার হয় না, এইটা আমাদের বেশি লাগে খুব, 9 × 10⁹, কিন্তু ওটাও মুখস্থ রেখো যে এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12 এসআই ইউনিটে। ঠিক আছে, এটাও তোমরা মুখস্থ রাখতে পারো, এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে, কোথাও যদি লাগে, তাই আমি এখানে লিখে দিলাম। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এখানে ধরো 10 কুলম্ব আধান আছে, এখানে ধরো 5 কুলম্ব আধান, দুটো ধরো পজিটিভ, তাহলে তারা একে অন্যকে কি করবে, একে অন্যকে তারা বিকর্ষণ করবে। এখন কথা হচ্ছে তুমি 10 কুলম্ব চার্জ 5 কুলম্ব চার্জকে বিকর্ষণ করছে, আবার 5 কুলম্ব চার্জ 10 কুলম্ব চার্জকে বিকর্ষণ করছে, এখন সেটাকে তুমি দেখাবে কি করে, বোঝাবে কি করে যে কে কাকে বিকর্ষণ করছে। এটাকে বোঝানোর জন্য আমরা কি করি, আমরা ধরি একটা চার্জ হচ্ছে আমাদের সোর্স আর আরেকটা চার্জকে ধরি আমরা আমাদের টেস্ট। তাহলে আমরা ধরি যে সোর্স টেস্টের উপর কত বল দিচ্ছে, সোর্স মানে বাংলায় বলে উৎস আধান, আর টেস্ট মানে যার উপর তুমি বলটা দেখছো সেটা। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে দুটো বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই যে সংযোজক সরলরেখা বরাবর বলটা ক্রিয়া করছে, এবং কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করবে সেটা বোঝানোর জন্য আমি একটা চার্জকে বললাম সোর্স আর আরেকটা চার্জকে বললাম টেস্ট। তাহলে আমরা ধরবো যে সোর্স টেস্টের উপর বল দিচ্ছে, সেই বলটা বিকর্ষণ হতে পারে, সেই বলটা আকর্ষণ হতে পারে। যদি সোর্স এবং টেস্ট দুটোই সমধর্মী চার্জ হয়, দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয়, তখন এই যে বলটা হবে সেই বলটা হবে বিকর্ষণ বল, সেই বলের অভিমুখটা হবে সোর্স থেকে টেস্টের দিকে। কিন্তু যদি একটা চার্জ পজিটিভ আর আমার টেস্ট চার্জ যদি নেগেটিভ হয়, বা যে কোনো একজন যদি নেগেটিভ হয়, তাহলে এই যে বলটা সেই বলটা হয়ে যাবে আকর্ষণ বল, সেই বলটা ক্রিয়া করবে টেস্ট থেকে সোর্সের দিকে। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে ইউজ করে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপে ডিরেকশন দিয়ে বলটাকে আমরা লিখতে পারি, কুলম্বের সূত্রে যে ক্রিয়াশীল বল সেটাকে আমরা লিখতে পারি। তাহলে দেখি আমরা তাহলে কি লেখা যেতে পারে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাকে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমরা এখন লিখব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বোঝানোর জন্য, বলার জন্য আমি দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে চাচ্ছি। ধরো এই Q1 আর Q2 এর মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটাকে আমি ভেক্টর ফর্মে লিখবো এখানে। তাহলে এই Q1 আর Q2 এর অবস্থানকে বোঝানোর জন্য আমি একটা অরিজিন ধরে নিচ্ছি, মূলবিন্দু ধরে নিচ্ছি, সেই মূলবিন্দু সাপেক্ষে Q1 এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R1 দিয়ে বোঝাচ্ছি, এবং এই মূলবিন্দু সাপেক্ষে Q2 এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R2 দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি Q2 কে দেখাচ্ছি এবং Q2 এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R2 দিয়ে বোঝাচ্ছি, এখানে R2 দিয়ে বোঝাচ্ছি এখানে এরকম।
তাহলে এবং এদের এখানে একটাকে আমি সোর্স ধরছি, উৎস আধান ধরছি, আর আরেকটা হচ্ছে আমার টেস্ট আধান, যার উপর কতটা বল হচ্ছে আমি সেটাকে ক্যালকুলেট করব। তাহলে এখানে আমি ধরে নিলাম দুটো চার্জই সমধর্মী, একজন পজিটিভ হলে আরেকজনও পজিটিভ, একজন নেগেটিভ হলে আরেকজন নেগেটিভ। আচ্ছা, একজন যদি পজিটিভ একজন নেগেটিভ হয় সেটাকে কি করে লিখবো সেটাকে আমি ফাইনালি লাস্টে বলে দিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি এখন দুটোই আমাদের সমধর্মী, দুজনই হয় পজিটিভ না হয় নেগেটিভ। তাহলে তারা একে অন্যকে বিকর্ষণ করবে, সোর্স টেস্টকে এখানে বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? সোর্স থেকে টেস্টের দিকে তারা একে অন্যকে বিকর্ষণ করবে। সো এই বিকর্ষণ, এই যে এই Q1 Q2 যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমি বোঝানোর জন্য একটা এইরকম সিম্বল লিখছি R12। এটা দিয়ে বোঝাচ্ছি 1 থেকে 2 এর ভেতর দূরত্ব, 1 আর 2 এর মধ্যে দূরত্ব। 1 হচ্ছে আমার সোর্স, 2 হচ্ছে আমার টেস্ট, এবং সেটাকে আমি ভেক্টর ফর্মে লিখছি এইভাবে, যে দূরত্ব আর ভেক্টর রাশি না, এই আসলে সরণকে এখানে আমরা ভেক্টর রূপে দেখাচ্ছি এখানে দুটো বিন্দুর মধ্যে। সো তাহলে এইভাবে আমরা দেখাচ্ছি ব্যাপারটা। তাহলে তাহলে এইবার আমরা এই কুলম্বের সূত্রের যে বলটা, তার ভেক্টর রূপটা কি হয় সেটাকে আমরা লিখব। তাহলে কুলম্বের সূত্র থেকে অলরেডি তো বল আমরা পেয়েই গেছি। সেই বলটা কেমন ছিল, সেই বলের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। সেই বলের মানটা কত ছিল? সেই বলের মানটা ছিল এরকমের, যে 1/4πε। আমি ইন জেনারেল করে লিখছি, আমি এপসাইলন নট লিখছি না। অঙ্ক করার সময় আমি বেশিরভাগ ক্ষেত্রে এপসাইলন নট লিখবো, কারণ কোয়েশ্চেনে তোমার না বলে দেওয়া থাকলে আমরা ধরেই নিই ওটা এপসাইলন নটকেই বোঝাচ্ছে। তাই আমি পড়ানোর সময় এইভাবে বলছি, ইন জেনারেল করে পড়াচ্ছি, কিন্তু অঙ্ক করার সময় আমি এপসাইলন নট দিয়েই করাবো বেশিরভাগ ক্ষেত্রে। সো 1/4πε, এই Q1 Q2 এর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? এইটা বাই এদের মধ্যবর্তী দূরত্বের কি হবে? স্কয়ার হবে। মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কিভাবে লিখেছি এখন? R12। R12 বোঝাচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই বলটা কার উপর ক্রিয়া করছে? টেস্ট চার্জের উপর ক্রিয়া করছে। কার জন্য ক্রিয়া করছে? সোর্সের জন্য। সোর্স কোন পজিশনে আছে? 1 পজিশনে আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি যে ফোর্স অন দ্য পার্টিকেল 2, মানে টেস্টের উপর ক্রিয়াশীল বল। কার জন্য? ডিউ টু দ্য পার্টিকেল 1। তাহলে 1 এ কে আছে? আমার সোর্স, আর 2 তে আছে টেস্ট। তাহলে সেই জন্য ব্যাপারটাকে এইভাবে দেখানো হয়েছে যে ফোর্স আমরা দেখাচ্ছি কি 2 নম্বরে যে আছে তার উপর, কার জন্য? 1 এ যে আছে তার জন্য। তাই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখি। সো 1/4πε Q1 Q2 বাই এটার স্কয়ার, দূরত্বের স্কয়ার। তাহলে এইভাবে আমরা ক্রিয়াশীল বলের মানটাকে লিখলাম, কিন্তু আসলে বল ভেক্টর রাশি। তাহলে বলটাকে যদি ভেক্টর রূপে লিখি, তার তো একটা ডিরেকশন আছে। ডিরেকশনটা কোন দিকে ক্রিয়া করছে? 1 নাম্বার পার্টিকেল থেকে 2 নাম্বার পার্টিকেলের দিকে। সেটাকে আমরা কিভাবে বোঝাতে পারি? সেটাকে আমরা এইভাবে বোঝাতে পারি যে ফোর্সটা ক্রিয়া করছে 1 নাম্বার পার্টিকেল থেকে 2 নাম্বার পার্টিকেলের দিকে। তাহলে এই R12 বোঝাচ্ছে 1 নাম্বার থেকে 2 নাম্বারের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টরকে বোঝাচ্ছে। মাথায় ক্যাপ দিয়ে বোঝানো হচ্ছে এই ভেক্টরটা ইউনিট ভেক্টর। একটা ভেক্টর তখনই কমপ্লিট হয় যদি সেই ভেক্টরের মান লিখি আর সেই ভেক্টরের ডিরেকশনটাকে লিখি আমরা। তাহলে মান আমি লিখেছি কুলম্বের সূত্র থেকে, তো অলরেডি মান পেয়ে গেছি আমরা। আর ডিরেকশনটাকে বোঝানোর জন্য আমি এখানে শুধু R12 ক্যাপ লিখেছি। এটা দিয়ে বোঝাচ্ছি যে বলটা ক্রিয়া করছে 1 নাম্বার পার্টিকেল থেকে 2 নাম্বার পার্টিকেলের দিকে। এখন একক ভেক্টর তোমরা জানো, কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তাহলে সেই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এই যে R12 ক্যাপ আমি লিখেছি, সেটাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যেতে পারে? এটা হচ্ছে এই R12 ভেক্টরকে যদি আমরা এর মান দিয়ে ভাগ করি তাহলে আমরা R12 ক্যাপ পাবো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে R12 ক্যাপকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এভাবে যে 1/4πε Q1 Q2 বাই R12 তার স্কয়ার ইন্টু R12 ক্যাপকে আমরা কিভাবে লিখতে পারি? যে R12 ভেক্টর বাই ওই ভেক্টরের মান। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? ফাইনালি আমরা পাচ্ছি দেখো যে 1/4πε Q1 Q2 বাই R12 তার কিউব ইন্টু এখানে এটা হচ্ছে এরকম। এখন দেখো ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমরা প্রয়োগ করি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এখানে, তাহলে কি হবে? তোমাদের কিন্তু ভেক্টরটা একটু ভালো করে রিভিশন করা দরকার, কারণ ভেক্টর এখানে বারবার দরকার হবে। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ক্লাস 12-এ তোমরা যখনই পড়বে ভেক্টর বারবার দরকার হবে, কারণ এগুলো ভেক্টর রাশি। এগুলো যোগ বিয়োগ যাই তুমি করতে চাও, এদের হিসাব নিকাশ যাই তুমি করতে চাও, ভেক্টর ফর্মে কিন্তু করতে হবে। তাই ভেক্টরটা রিভিশন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
আজকে তোমরা ভেক্টরটা রিভিশন করবে, ক্লাস 11-এ যে ভেক্টরটা তোমরা পড়েছিলে যদি তোমাদের মনে না থেকে থাকে তাহলে একটু রিভিশন করবে, নাহলে কিন্তু সমস্যা হবে, বারবার হোঁচট খাবে তোমরা এটা পড়তে গিয়ে। সেজন্য এই রিভিশনটা একটু জরুরি ভেক্টরের। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি শিখেছিলাম আগের বছর? এই যে এখানে দেখো r1 r12 আর r2 এগুলোর ভেক্টরের ভেতর, এই ভেক্টরগুলোর ভেতর একটা সম্পর্ক ত্রিভুজ দিয়ে আমরা তৈরি করতে পারি। সেটা আমাদের কি বলছে? সেটা হচ্ছে r1 প্লাস r12 ইজ ইকুয়াল টু হবে r2 ভেক্টর। তাহলে এরকম হবে। তাহলে এই সূত্রটা অনেকে যদি মনে না থেকে থাকতে পারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমি একটু বলে দিই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটাতে কি বলা হয়, যে কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে। ধরো এই একটা ত্রিভুজের দুটো বাহু পর্যায়ক্রমে একই দিকে, এই একই দিকে তুমি যাচ্ছ, পর্যায়ক্রমে তারা দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, তুমি যেদিকে যাচ্ছিলে, তুমি এইভাবে যাচ্ছিলে, এবার উল্টো দিকে আরেকটা বাহুকে নেবে। এই দেখো উল্টো দিকে, যেদিকে তুমি যাচ্ছিলে এইদিকে তুমি ঘুরছিলে, তার অপোজিটে এই যে 3 নাম্বার বাহুটাকে তুমি নিলে, সেটা তার অপোজিটে নিলে। তাহলে তার অপোজিটে গৃহীত যে তৃতীয় বাহুটা, সেটা এই দুটো ভেক্টরের যোগফলকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে ক্লাস 11 আমরা শিখেছিলাম যে এই a প্লাস বি করলে আমরা কি পাবো? সি পাবো। সেটাকে ইউজ করেই আমি এই লাইনটাকে লিখেছি এখানে, যে r1 প্লাস r12 ইজ ইকুয়াল টু r2 ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি অল্প করে একটু বললাম, তোমাদের যদি মনে না থাকে ভেক্টর, তোমরা অবশ্যই রিভিশন করবে ক্লাস 11 থেকে। ঠিক আছে? আমি আর এখানে এটা বলছি না ভেক্টর সম্পর্কে। তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে r12 কে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে r12 ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো। তাহলে r12 ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, r12 ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? r2 মাইনাস r1। এই যে লেখা আমি বিভিন্ন ফর্মে লিখছি, এগুলো সবগুলো বোঝাই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ফর্মগুলো কিন্তু কাজে লাগবে একটু পরেই, পরদিনই যখন আমি পড়াবো তখনই কিন্তু কাজে লাগবে। সেই জন্য এই ফর্মগুলো রিভিশন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভেক্টর ফর্মে জিনিসগুলোকে বোঝা খুবই জরুরি এখানে। সো r12 কিউব আমরা লিখতে পারি, আর এখানে r12 কে আমরা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি, r2 মাইনাস r1, এইভাবে আমি লিখতে পারি। তাহলে r2 টা কি বোঝাচ্ছে? r2 বোঝাচ্ছে হচ্ছে আমার টেস্টের অবস্থান ভেক্টর। r2 বোঝাচ্ছে টেস্টের অবস্থান ভেক্টরকে, যার ওপর কতটা বল হচ্ছে সেটা তুমি দেখছো। টেস্টের অবস্থান ভেক্টরকে বোঝাচ্ছে r2 টা। আর r1 কি বোঝাচ্ছে? r1 বোঝাচ্ছে সোর্সের অবস্থান ভেক্টরকে। r1 বোঝাচ্ছে সোর্সের অবস্থান ভেক্টরকে। r1 বোঝাচ্ছে সোর্সের অবস্থান ভেক্টর। তাহলে এইভাবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাকে আমরা লিখলাম। আর খেয়াল রেখো যে r12 যে কিউব আমি লিখেছি, এই যে কিউব আমি লিখেছি, r12 মানে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম যে r12 এর মান সমান আমি লিখতে পারতাম r2 মাইনাস r1 এর ভ্যালু, এইরকম করেও কিন্তু আমি লিখতে পারতাম। তাহলে অনেকখানে এইভাবেও লেখা থাকে যে তোমার r12 জায়গায় r2 মাইনাস r1 এর ভেক্টর ফর্ম ওইভাবেও লেখা থাকে। তাহলে এই নানাভাবে আমরা এই ভেক্টর ফর্মটাকে লিখতে পারি, যে কোনো ভাবে বোঝাটাই কিন্তু জরুরি, তাই আমি সবভাবে তোমাদের পরপর করে বোঝালাম। তাহলে এইভাবে কিন্তু সবভাবে বোঝা আমাদের জরুরি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই আলোচনাটা পরিষ্কার হয়েছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এবং কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ সেটা তোমরা বুঝতে পেরেছো, সবভাবেই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের আলোচনা এখানে কমপ্লিট করলাম আমি। ঠিক আছে? পরের দিন আমরা এর পরবর্তী যে পোর্শন, অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র, সেইটাতে আমি ঢুকবো, সেইটা নিয়ে আমি কথা বলবো পরের দিন, এবং কুলম্বের সূত্রের একটা প্রয়োগ আমি দেখবো, কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে একটা অঙ্ক আমি করাবো। তাহলে দেখো আমার নোটে আমি ব্যাপারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের যে কি আছে এখানে আমার নোটে। ঠিক আছে? তাহলে তোমরা আরো ভালো হবে ব্যাপারটা আমাদের। দেখো আমি এখানে নোটে তোমাদের এই ব্যাপারগুলো দেখিয়ে দিই একটু। এই দেখো যে কুলম্বের সূত্র, আমি প্রথমে এখানে বলেছি কুলম্বের সূত্রের বিবৃতি, গাণিতিক রূপ। ঠিক আছে? এগুলো ডিটেলসে এখানে আছে, সব পরপর করে সুন্দরভাবে লেখা আছে সব। তোমরা একবার এখানে ডেসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া আছে আমার, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে এই ইয়েটাকে পাবে, দেখবে পিডিএফটাকে পাবে, এবং পিডিএফটাকে একটু পড়ো, তোমাদের ভালো হবে। এখানে
সুন্দর অল্প কথার মধ্যে আমি সব লেখার চেষ্টা করেছি, এবং যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে পরপর করে লেখা, যে কথাগুলো আমি এখানে বললাম সেগুলো এখানে আমি লিখেছি অল্প কথার মধ্যে, তোমরা একটু পড়ে দেখতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। পরের দিন আমরা আবার ডিসকাশন করব। থ্যাংক ইউ।